আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের আলোচনা শুরু করতেছি। তো লিনিয়ার প্রোগ্রামিংয়ের আমরা আজকে কিছু থিওরি দেখব এবং লিনিয়ার প্রোগ্রামিংয়ের আদর্শ আকার দেখব। তো আমাদের ফার্স্টে জানতে হবে আগে যে লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা কী। লিনিয়ার প্রোগ্রামিংটা হলো যে স্বাভাবিকভাবে বিভিন্ন কলকারখানায় বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সবাই কী আকাঙ্ক্ষা বা কী চায়, যে চায় যে স্বল্প বিনিয়োগে বা স্বল্প খরচে যাতে অধিক পরিমাণ মুনাফা পাওয়া যায়। মানে হয়তো অল্প সংখ্যক শ্রমিকের মাধ্যমে অল্প বিনিয়োগের মাধ্যমে যাতে অধিক পরিমাণের মুনাফা পাওয়া যায় বা অর্থ অর্জন করা যায়, সেই জন্য মানুষ বিভিন্ন রকম পরিকল্পনা অবলম্বন করে। ওই জিনিসগুলোকে গাণিতিক ভাষায় উপস্থাপন করাটাই হলো লিনিয়ার প্রোগ্রামিং। তাহলে লিনিয়ার প্রোগ্রামিং হলো এই জিনিসটা। তো এখন লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটা কীরকম হতে পারে, ওগুলো কী নিয়ে সমস্যা তৈরি করতে পারে, ওই জিনিসগুলো নিয়ে কীরকম একটা কন্ডিশন তৈরি করে সেটা এখন দেখবো এখানে। তো আমরা এখানে চিন্তা করছি, ধরি z = c1x1 + c2x2 + cn xn, এটা একটা লিনিয়ার ফাংশন আমরা ধরে নিছি। z হলো একটা লিনিয়ার ফাংশন z, যেখানে এখানে যে c1 c2 cn, এটা ci বলছি, এখানে এইগুলো হলো ধ্রুবক। আর যদি b1 b2 bn এটা আরেকটা ধ্রুবকের সেট হয়, এমনভাবে ধ্রুবকের সেট হয় যেন a11 x1 + a12 x2 + a1n xn, এখানে এটা এই জিনিসটার পরে এখানে গ্রেটার ইকুয়াল থাকতে পারে, অথবা ইকুয়াল থাকতে পারে, অথবা লেস ইকুয়াল টু থাকতে পারে। থাকার পরবর্তীতে এই ধ্রুবকের সেটগুলো বসবে a1 b1 b2 এইভাবে। তো এগুলো হচ্ছে কন্ডিশন বা শর্ত। এই শর্তগুলোর মাধ্যমে আমাদের এই জেডের ম্যাক্সিমাম অথবা মিনিমাম জিনিস বের করতে বলবে, সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ বের করতে বলবে। এই শর্তগুলোকে কাজে লাগিয়ে শর্তগুলোর এগুলো বলো সীমাবদ্ধ সেট বা শর্তাবলীর সেট, এগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে কোনো একটা সমস্যা সমাধান করতে বলবে। ওই সমস্যাগুলোকে বলা হয় কি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো যেখানে x গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এখানে যে সলকগুলো আছে x1 x2 xn, এই সলকগুলো সবগুলো হবে 0 থেকে বড় হবে 0 সমান, যেই মানে এখানে 1 2 বসালে সলকগুলো হবে আর কি। তো এই সমস্যা হতে যদি আমরা এখান থেকে এই শর্তগুলো থেকে x1 x2 xn সলকগুলোর মান নির্ণয় করে যদি এই z ফাংশনটাতে বসাই, তাহলে আমরা হয় বৃহত্তর অথবা ক্ষুদ্রতর মান পাবো, ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু হবে এখান থেকে এই শর্তগুলো থেকে এক্সের, এইগুলোকে সমাধান করে x1 x2 এই মানগুলো বের করে যখন আমরা এই ম্যাক্সিমাম জেড ফাংশনটাকে বসাবো, তখন সেখান থেকে হয় আমরা ম্যাক্সিমাম অথবা মিনিমাম একটা ভ্যালু পাবো। তো এই সমস্যাগুলোকে বলা মূলত জিএলএলপি প্রবলেম, অর্থাৎ জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এলএলপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এলপিপি। তাহলে এই সমস্যাগুলোকে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলোকে চাইলে ম্যাট্রিক্স আকারে লেখা যায়। এই লিনিয়ার প্রোগ্রামিংগুলোকে চাইলে ax = b এরকম আকারে লেখা যায়, ax = b এরকম ফর্ম আকারে লেখা যায়। আচ্ছা, তো বলছে যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলোকে চাইলে ম্যাট্রিক্স আকারে লেখা যায়, ax = b এরকম আকারে লেখা যায়। যেখানে a কি, x কি, b কি সেগুলো এখন জানতে হবে। এটা আছে, এটা হলো যে সীমাবদ্ধতা সেটগুলো আছে বা যে শর্তগুলো আছে, ওই শর্তগুলোর x1 x2 xn সবগুলার সারির ওই সলকগুলার সহগ a11 a12 a1n a21 a22 a2n এদেরকে নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা হলো এটা। অর্থাৎ এখান থেকে এটা লেখা যাবে যে a11 a12 a ... a1n বা a21 a22 ... a2n, বা এভাবে চলতে যে am1 am2 amn এদেরকে দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা হলো কি এখানে এটা। তাহলে এটা হলো এখানে এর মানটা। আর এক্সটা হলো কি, এক্সটা হলো যে ভ্যারিয়েবলগুলো যে কনস্ট্যান্ট যে সলকগুলো আছে ওই সলকগুলোকে কলাম আকারে রাখাটা হলো কি নির্ণয় এক্সের মানটা। অর্থাৎ আর এখানে এক্সটা হলো কি, অর্থাৎ সীমাবদ্ধতা সেটা যে সলকগুলো বলবে ওই সবগুলো সলককে কলাম আকারে রাখা, সেটা হলো এক্স। এক্স ইকুয়াল টু এখানে সলকগুলো কী কী, x1 x2 xn পর্যন্ত এগুলোকে কলাম আকারে রাখা, x1 x2 ... xn এগুলো কলাম আকারে রাখা ম্যাট্রিক্স আকারে। আর এখানে যে বিটা আছে, আর এখানে বিটা হলো আমাদের এই শর্তাবলীর ডান দিকে যে ধ্রুবগুলো থাকবে b1 b2 bm এগুলাকে কলাম আকারে রাখা, এই b1 b2 ... এগুলোকে কলাম আকারে রাখা bm। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলোকে চাইলে এইভাবে ম্যাট্রিক্স আকারে লেখা যায়, ax = b এরকম ফর্ম আকারে লেখা যায়। যেখানে এ মানে কি, এ মানে হলো যে সীমাবদ্ধতা সেটগুলো থাকবে বা যে শর্তাবলীগুলো থাকবে ওই শর্তাবলীতে সলকগুলোর সাথে যে ধ্রুবকগুলো সেগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স। আর এক্সটা হলো যতগুলো সলক ব্যবহার করা হবে শর্তের ভিতরে সেগুলোকে কলাম আকারে রাখা।
আর বিটা হলো ডান দিকে যে ধ্রুবকগুলো থাকবে, এই যে এইগুলোর পরে গ্রেটার ইকুয়াল, হয়তো এখানে গ্রেটার ইকুয়াল থাকতে পারে, অথবা ইকুয়াল থাকতে পারে, অথবা লেস ইকুয়াল থাকতে পারে। এই ডান দিকে যে ধ্রুবকগুলো থাকবে, ধ্রুবকগুলো তারা কলমে আগে রাখে, সেটা হচ্ছে কি বির মানটা। তো এটা হলো তাহলে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এবং সেটা কীভাবে লেখা যায় সেটা। এখন আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের স্ট্যান্ডার্ড বা প্রমাণ আকার দেখবো। তো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আদর্শ আকারে বা প্রমাণ আকারে কীভাবে রূপান্তর করতে হয়, এখন সেটা দেখব। আচ্ছা, তো এখন আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের প্রমাণ আকার বা আদর্শ আকারে কীভাবে রূপান্তর করতে হয় সেটা দেখব। তো আমাদের এখানে একটা প্রশ্ন বলছে যে ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল 3x1 + 2x2 + 5x3, অর্থাৎ এটা ম্যাক্সিমাম করণ প্রবলেম, সর্বোচ্চ মান বের করতে বলছে এখান থেকে। আর সাবজেক্ট 2 মানে শর্তগুলো, এখানে শর্তগুলো বলে দিছে যে 2x1 + 3x2 - 2x3 = 14, এভাবে 3টে শর্ত বলে দিছে। যেখানে বলছে x1 আর x2 চলকটা হবে 0 থেকে বড় বা 0 সমান, আর x3 বলছে x3 যে চলকটা আছে সেই চলকটা বলছে চিহ্নের বাধাহীন, মানে x3 চলকটা কী হবে সেটা বলে নাই, অর্থাৎ এটা আনরেস্ট্রিক্টেড সাইন। তো এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলো আমরা মূলত এই 3 ধাপে সমাধান করবো। এই 3টা ধাপ খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট ধাপে আমরা দেখবো যে একটা লিনিয়ার প্রোগ্রামিং, আচ্ছা আরেকটা কথা বলি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে জেড ইকুয়াল টু যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন বা উদ্দেশ্য ফাংশন। তাহলে জেড ইকুয়াল টু 3x1 + 2x2 + 5x3, এটা হলো অবজেক্টিভ ফাংশন বা উদ্দেশ্য ফাংশন। তো অবজেক্টিভ ফাংশানে সবসময় ম্যাক্সিমাইজ রাখতে হবে, মানে কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে যদি কোনো একটা ফাংশন ম্যাক্সিমাইজ থাকে তাহলে তো ভালো, সবসময় ম্যাক্সিমাইজে রাখতে হবে উদ্দেশ্য ফাংশনটা। কখনো যদি মিনিমাইজ থাকে, মানে অবজেক্টিভ ফাংশনটা কখনো যদি মিনিমাইজ থাকে তাকে এইভাবে ম্যাক্সিমাইজে করতে হবে, মানে মিনিমাইজ থাকলে তাকে উভয়কে একটা মাইনাস দ্বারা গুণ করে মানে ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে যদি কোনো একটা মিনিমাইজ ফাংশন থাকে তাকে আমি ম্যাক্স জেড মানে ডট স্টার ইকুয়াল টু মাইনাস মিনিমাম জেড, মানে মিনিমাইজ যদি ফাংশনটা থাকবে অবজেক্টিভ ফাংশন, তার সাথে একটা মাইনাস গুণ করবো, মাইনাস গুণ করলে সেটা কি ম্যাক্সিমাইজে রূপান্তর হয়ে যাবে। তো এর পরবর্তীতে আরেকটা নিয়ম হলো, দ্বিতীয় ধাপে করবো আমরা শর্তাবলীকে লেস ইকুয়াল টু থাকলে সমতা করার জন্য অসমতার বাম দিকে স্ল্যাক ভ্যারিয়েবল এবং মানে গ্রেটার ইকুয়াল থাকলে অসমতার বাম দিকে সারপ্লাস ভ্যারিয়েবল বিয়োগ করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তো স্ল্যাক ভ্যারিয়েবল মানে কমতি চলক, আর সারপ্লাস ভ্যারিয়েবল হলো বাড়তি চলক। তো কোনো অসমতা চিহ্নের ভিতরে অসমতাকে তখন আমাদের সমতা আকারে লিখবো, মানে ইকুয়াল আকারে লিখবো। এগুলো তো লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল আছে, এদেরকে আমরা ইকুয়াল আকারে লিখবো। কখনো যদি অসমতাগুলোকে ইকুয়াল আকারে লেখা লাগে তখনই আমরা যদি দেখি কখনো অসমতার শর্তের ভিতরে কখনো কোনো শর্তের ভিতরে কোনো লেস ইকুয়াল থাকে, লেস ইকুয়াল থাকলে আমরা অসমতার বাম দিকে একটা স্ল্যাক ভ্যারিয়েবল যুক্ত করবো, স্ল্যাক ভ্যারিয়েবল যোগ করতে হবে, যোগ আকারে লিখবো, তখন ইকুয়াল দিয়ে এটা লিখতে পারবো। স্ল্যাক ভ্যারিয়েবল যোগ করলে এটা লেস ইকুয়াল টু বাদ দিয়ে শুধু ইকুয়াল টু লিখতে পারবো। আবার অসমতার চিহ্নে কখনো যদি গ্রেটার ইকুয়াল থাকে, এটাকে যদি আমরা এই অসমতাটা ইকুয়াল টু লিখতে চাই তাহলে আমাদের বাম দিকে একটা সারপ্লাস ভ্যারিয়েবল বা বাড়তি চলক যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, মাইনাস আকারে লিখতে হবে। তো অসমতার চিহ্নের বাম দিকে মাইনাস সারপ্লাস ভ্যারিয়েবল লিখতে হবে, লিখতে পারলে আমরা এটাকে ইকুয়াল দিয়ে টু লিখতে পারবো, নাহলে পারবো না। এটা হলো দ্বিতীয় নিয়ম। থার্ড নিয়ম হলো, কখনো যদি কোনো সাইন চিহ্নের বাধাহীন বলে, মানে কোন চলকগুলো থাকবে চলকগুলোর ভিতরে ভাষা আমাদেরকে বলে দিতে হবে আদর্শ আকার প্রকাশ করার জন্য যে x3 সাইন চিহ্নের বাধাহীন বা x2 চিহ্নের বাধাহীন, মানে কোনো একটা চলক কী চিহ্ন হবে সেটা বলবে না। সেটা কখনো যদি বলে তখন আমরা ওই চলকের যার চিহ্নের বাধাহীন বলবে তাকে এক্স প্রাইম এবং এক্স আই ডাবল প্রাইম আকারে ধরে নিব বা ডাবল বার আকারে ধরে নিব। যেখানে আই হলো কি 1 2 3, এখানে যে চলকটা বলবে তাকে আমরা যদি ধরলাম এখানে x3 বলছে তাহলে এখানে আই জায়গায় 3 বসবে, তাহলে x3 বার মাইনাস x3 ডাবল বার বসাবো। যদি চিহ্নের বাধাহীন যেখানে বলবে সে জায়গায় আমরা এটা পুরো যেটা বসাবো। তো আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের আদর্শ বা প্রমাণ আকার মূলত আমরা এই 3টেভাবে যাচাই করবো। তার মানে ফার্স্ট ধাপটা যাচাই করা লাগবে না, কারণ ফার্স্ট ধাপটা অলরেডি ম্যাক্সিমামে দেওয়া আছে। তাহলে আমরা এখন দ্বিতীয় শর্তে স্ল্যাক ভ্যারিয়েবল এবং সারপ্লাস ভ্যারিয়েবলকে এখানে যুক্ত করব। তাহলে শুরু করতেছি। তাহলে ধাপগুলো গুরুত্বপূর্ণ, এটা বুঝতেছি আমরা এই ধাপ অনুসারে করব। তারপরে আমরা এগুলো করতে পারলে আদর্শ আকার পাবো। তাহলে আমরা শুরু করতেছি। তো প্রথমে এটা তো ম্যাক্সিমামে আছে, তো এটাকে ম্যাক্সিমাইজ কিছু করা লাগবে না। তো এখানে যেহেতু আগে এখানে লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল আছে, তাহলে আমরা এই শর্তগুলোতে এখন স্ল্যাক ভ্যারিয়েবল সারপ্লাস ভ্যারিয়েবল যুক্ত করব। তো 1 নং অসমতা যেহেতু লেস ইকুয়াল আছে তাহলে আমরা বাম দিকে স্ল্যাক ভ্যারিয়েবল যোগ করব। 2 নং লেস ইকুয়াল আছে, বাম দিকে স্ল্যাক ভ্যারিয়েবল যোগ করব। গ্রেটার ইকুয়াল আছে, তৃতীয় শর্তে আমরা বাম দিকে সারপ্লাস ভ্যারিয়েবল যুক্ত করব। গ্রেটার ইকুয়াল থাকলে বিয়োগ করতে হয়, গ্রেটার ইকুয়াল থাকলে অসমতার বাম দিকে সারপ্লাস ভ্যারিয়েবল যুক্ত করে ইকুয়াল আকারে লেখা যাবে এগুলোকে। তো লিখব যে প্রথম আনসার, এগুলো একটা বুঝলে সবগুলো সেম প্যাটার্নের, কোনো পার্থক্য নাই। প্রথম ও দ্বিতীয় শর্তে স্ল্যাক ভ্যারিয়েবল
তো স্ল্যাক ভেরিয়েবলকে S1 S2 S3 এগুলো এইভাবে লিখবো আর কি। আমরা যে কোনো কিছু করা আমরা S1 S2 বা S3 গুলো যুক্ত করবো আর কি। তো প্রথম ভ্যারিয়েবলের জন্য আমরা যুক্ত করব S1 যেটা গ্রেটার ইকুয়াল টু 0 থেকে বড় হবে। দ্বিতীয় অসমতা শর্তে আমরা S2 স্ল্যাক ভেরিয়েবল যুক্ত করব 0 0 থেকে বড় হবে। এবং তৃতীয় শর্তে আমরা সারপ্লাস ভেরিয়েবল যুক্ত করব, কারণ এখানে গ্রেটার দেন আছে। তৃতীয় শর্তে সারপ্লাস ভেরিয়েবল S3 ধরছি তৃতীয়টাকে, গ্রেটার ইকুয়াল টু 0 বসিয়ে পাই। যদি বসাই তাহলে কি আসবে? ম্যাক্সিমাম জেড তো ঠিক আছে, এটা কোনো চেঞ্জ নাই। তাহলে ম্যাক্স জেড ইকুয়াল টু, আচ্ছা ম্যাক্স জেড লেখা লাগবে না, আমি শর্ত থেকে কাজ করতেছি। ম্যাক্স জেড লাস্টে প্রমাণ আকারের সময় লিখবো। তাহলে প্রথম শর্তে আমরা স্ল্যাক ভেরিয়েবল যুক্ত করব। তাহলে 2x1 প্লাস 3x2 মাইনাস 2x3 স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে। তাহলে প্লাস S1, কারণ স্ল্যাক ভেরিয়েবল বাম দিকে যোগ করতে হবে। যখন স্ল্যাক ভেরিয়েবল S1 যুক্ত করছি তখন এই অসমতাকে আমি ইকুয়াল আকারে লিখতে পারবো 40। দ্বিতীয় অসমতাটা 4x1 প্লাস মাইনাস 2x2 প্লাস x3, এটাও লেস ইকুয়াল আছে। তাহলে এখানে আরেকটা স্ল্যাক ভেরিয়েবল যোগ করবো, সেটা S2 ধরছে, যেটা লিখছিলাম এখানে। তখন স্ল্যাক ভেরিয়েবল যেহেতু লিখছে এটাকে ইকুয়াল লিখতে পারবো 24। ফরটা যেহেতু এখানে গ্রেটার ইকুয়াল আছে, এখানে সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা স্ল্যাক মানে বিয়োগ, সারপ্লাস মানে যোগ, এটা বুঝলেই হবে। তাহলে এখন পরেরটা আছে আমাদের x1 মাইনাস 5x2 মাইনাস 6x3। তো এখানে গ্রেটার ইকুয়াল যেহেতু আছে সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করব, সেটা S3 ধরছি আমরা, এই মাইনাস S3। যখন সারপ্লাস ভেরিয়েবল যুক্ত করছি ইকুয়াল লিখতে পারবো 2। তাহলে আমরা এতটুকু পর্যন্ত করছি। এখন আরেকটা এরপরের ধাপে ছিল আমাদের যে চিহ্নের বাধাহীন থাকলে, এখানে আমাদের বলছে x1 এবং x2টা 0 থেকে বড় বা 0 সমান, x3 সাইন কী হবে সেটা বলে নাই। সেজন্য বলছিলাম যে আনরেস্ট্রিক্টেড সাইন যদি যে চলকের বলে দিবে তাকে আমরা এটার প্রাইম মাইনাস ডাবল প্রাইম ধরে নিতে হবে। তো যেহেতু এখানে x3 চিহ্নের বাধাহীন, সুতরাং তাহলে আমরা x3 ইকুয়াল টু x3 বার x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম ধরবো, বসিয়ে পাই। আচ্ছা বসিয়ে আদর্শ আকারে লিখে ফেলি, বসিয়ে আদর্শ আকারে বা প্রমাণ আকারে পাই, সবটাকে প্রমাণ আকারে সরাসরি করে ফেলবো, প্রমাণ আকারে পাই। আচ্ছা তো আমি এটা এই পাশে করতেছি, ডান দিকের এই পাশে করতেছি। তার প্রমাণ আকারে পাই, যেহেতু একসাথে ম্যাক্সিমাম জেড সহ লিখতে হবে, তো সব ম্যাক্স জেড সংক্ষেপে লিখছি আর কি। 3x1 প্লাস 2x2 প্লাস 5x3। তো প্রমাণ আকার যেহেতু বলছে এদের সাথে স্ল্যাক ভেরিয়েবল না থাকলেও 0 আকার বসানো লাগবে, প্রমাণ বলছে 0 × S1 প্লাস 0 × S2 প্লাস 0 × S3। প্রমাণ আকারে বললে স্ল্যাক ভেরিয়েবলটা যেহেতু নাই ম্যাক্সিমাম জেডে 0 আকার বসানো লাগবে। তারপরে সাবজেক্ট টু সংক্ষেপে ST লিখতেছি। সাবজেক্ট টুর ভিতরে আমরা এখন এখানে x3 জায়গাতে আমরা x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম বসাবো, x3 জায়গাটা বসাতে হবে। তাহলে 5 × x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম বসাবো, যে জায়গায় x3 ওই জায়গাটা বসাবো সব জায়গায়, হ্যাঁ, প্লাস 0 × S1। হ্যাঁ, তো সেমভাবে এটাকে আমরা এই যে 2x, এটা তো আমরা স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল যুক্ত করে এটা হয়েছে ফাইনালি, সেটা হলো 2x1 প্লাস 3x2 মাইনাস 2 × x3 পরিবর্তে বসাবো x3 বার x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম প্লাস S1। তো এখানে তো S2 S3 নাই, তো এগুলো 0 আকারে বসাবো, 0 × S1 প্লাস 0 × S2 প্লাস 0 × S3 ইকুয়াল কত 40। আচ্ছা, তো শর্তটা কী ছিল? 4x1, এদিক থেকে লিখতেছি 4x1 মাইনাস 2x2 প্লাস x3 পরিবর্তে বসাবো আমরা x3 বার মাইনাস x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম প্লাস S2 আছে, তার মানে এখানে S1 তো নাই, তো
তো 0 ইন্টু S1 আকারে লিখতেছি, কারণ আদর্শ আকারের জন্য লিখতে হবে, প্লাস S2 S3 নাই এখানে, 0 ইন্টু S3 ইকুয়াল কত 24। এর পরবর্তীতে লাস্টটা x1 দাগ হচ্ছে না বিধে লিখতেছি, x1 মাইনাস 5x2 মাইনাস 6 ইন্টু x3 পরিবর্তে আমরা x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম লিখবো, যেহেতু এটা আনরেস্ট্রিক্টেড বলছিল, মাইনাস S3 তো পরে বসাবো, তার আগে S1 S2 নাই, এটা 0 আকারে লিখতেছি, 0 ইন্টু S1 0 ইন্টু S2 মাইনাস S3, তখন ইকুয়াল টু আমরা 2 লিখতে পারবো। তো এটাই আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের স্ট্যান্ডার্ড বা আদর্শ ফর্ম বা আদর্শ আকার, এটাই আনসার। এখানে যে সাইনগুলো আছে, যে x1 x2 x3 তো ছিল আগে, x1 x2 x3 তো ছিল, নতুন করে আমরা আরও S1 S2 S3 যুক্ত করছি, সবগুলো 0 গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে এটাই আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের স্ট্যান্ডার্ড বা আদর্শ আকার বা আদর্শ ফর্ম। তো আশা করি এই একটা এক্সাম্পল কীভাবে প্রমাণ বা আদর্শ আকার করতে হয় এটা বুঝলে এই জাতীয় সবগুলা ম্যাক্সিমাম আদর্শ প্রমাণ আকার কি সহজে করা যাবে, কারণ সবগুলো সেম প্যাটার্নের, শুধু কোথাও যদি মিনিমাইজ থাকে তাকে আগে ওই যে একটা মাইনাস দ্বারা গুণ করে ম্যাক্সিমাইজ করা লাগবে। আর তার একটা কথা এখানে বলে নাই, আর এখানে আমরা সাবজেক্টের ভিতরে যে শর্তগুলো লিখছি, এই শর্তগুলো ডান দিকে আমাদের যে ধ্রুবকগুলো আছে 40 24 2 এই সবগুলো এগুলো ধনাত্মক থাকতে হবে, মানে এগুলো কখনোই কিন্তু সামনে একটা ঋণাত্মক থাকতে পারবে না, ঋণাত্মক থাকলে কিন্তু সমস্যা আছে। কখনো যদি কোনো অসমতার ভিতরে কখনো ডান দিকে যদি ঋণাত্মক থাকে ধ্রুবকটা, তখন উপভোগকে একটা মাইনাস দ্বারা গুণ করে ঋণাত্মক চিহ্নটা বাদ দিতে হবে। তখন আমরা জানি মাইনাস দ্বারা গুণ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল হয়ে যাবে, তার সমস্যা হবে না। তো মাইনাস থাকলে সেখানে আমরা সবসময় যে ধ্রুবক মাইনাস থাকলে তাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে ডান দিকে তো আমরা পজিটিভ করবো, ধনাত্মক করবো, অঋণাত্মক করবো। তো এটা হলো আমাদের কি সেই নির্ণয় প্রমাণ বা আদর্শ আকার। তো আশা করি আজকে এতটুকু এটা বুঝেছেন। তাহলে আজকে এতটুকু শেষ করতেছি, পরের ক্লাসে আমরা এখান থেকে অন্যান্য থিওরিগুলো কি বা টপিক নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।